ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুলবালা ইউটিউব চ্যানেল। আমি অনিব্রত তোমাদের সাথে আজকে শেখাবো আমরা সুপারনোভা কি। সুপারনোভা আমরা হয়তো অনেকেই ছোটবেলা থেকে শুনেছি যে সুপারনোভা, বা নাও শুনে থাকতে পারি, কোনো দোষ নেই। আজকে আমরা জানবো সুপারনোভা কি। সুপারনোভা হচ্ছে একটা মহাজাগতিক একটা বিস্ময় বলা যেতে পারে, ঠিক আছে। আর মহাজগতের বা মহাকাশের সবচেয়ে একটা ভয়ঙ্কর ঘটনাও। এটা কি করে সেটা আজকে আমরা আজকের লেসনে জানবো। তো আমরা কি কি জানবো আজকে সুপারনোভা থেকে? জানবো হচ্ছে আমরা সুপারনোভা কি, এটি কেন ঘটে, তারপর এটি কতটা শক্তিশালী, বিস্ফোরণ কতটা শক্তিশালী হয় সুপারনোভার, এর ফলে কি কি সৃষ্টি হয় সেটা জানবো। আর যদি পৃথিবীর কাছে সুপারনোভাটা থাকতো বা সুপারনোভা কোনোদিন ঘটে, তাহলে পৃথিবীর ওপর এর কিভাবে প্রভাব পড়বে সেটা আমরা আজকে জানবো এই লেসন থেকে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ সুপারনোভা, বা সুপারনোভা কি জিনিসটা। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে মহাবিশ্বের এটা হচ্ছে একটা খুব ভয়ঙ্করতম ঘটনা। এটা ঘটে কি করে? এবার এর ব্যাপারটা হচ্ছে একটা কোনো গ্রহ, গ্রহ ঠিক বলা ভুল, আমার মিস্টেক। ব্যাপারটা হচ্ছে একটা কোনো নক্ষত্র যখন তার একদম শেষ পর্যায়ে চলে যায়, মানে সেই নক্ষত্রটার একদম জীবনের শেষ পর্যায়ে চলে যায়, তখন সেই নক্ষত্রটা তো শেষ হয়। আমরা সবাই জানি যে যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ অবশ্যই আছে। সেই রকমই একটা নক্ষত্র যখন শুরু হয়, সেই নক্ষত্রটা শেষও হয়। এই শেষ সময়টাকে বলা হচ্ছে সুপারনোভা। এই সুপারনোভাতে কি হয় অ্যাকচুয়ালি, ওই নক্ষত্রটা ফেটে যায় বা ব্লাস্ট হয়ে যায়, এবং সেটা এতটাই উজ্জ্বল হয়, এতটাই উজ্জ্বল হয়, সেটা অনেক দূরের কোনো গ্যালাক্সি থেকেও সেটার উজ্জ্বলতাটাকে চোখে আমরা দেখতে পারি বা দেখা যেতে পারে। তাই এখানে কি বলেছে, সুপারনোভা হলো একটি নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে সংগঠিত অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ, ঠিক আছে। নক্ষত্র কি? নক্ষত্র আমরা জানি যে একটা বিশালাকার গ্যাসের পিণ্ড, যেটা ক্রমাগত জ্বলতে থাকছে নিউক্লিয়ার ফিউশনের ফলে, ঠিক আছে। এর মধ্যে কি কি দিয়ে তৈরি হয়? প্রধানত এই গ্যাসগুলো হাইড্রোজেন অথবা হিলিয়াম। এবার হাইড্রোজেন অথবা হিলিয়াম কেন হয়? কারণ এই গ্যাসগুলো হচ্ছে দাহ্য গ্যাস, যেগুলো সহজে জ্বলে যায়। তার জন্য নক্ষত্রটাকে আমরা সবসময় উজ্জ্বল বা জ্বলতে দেখতে পাই। তারপরে হচ্ছে নক্ষত্রের কেন্দ্রে অবিরাম নিউক্লিয়ার ফিউশন ঘটে, যেটা আমি একটু আগেই বললাম তোমাদের, যে প্রত্যেকটা নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন ঘটছে। এই নিউক্লিয়ার ফিউশনটা কি? যে নিউক্লিয়ার রিঅ্যাকশন আমরা জেনেছি যে একটা যখন কোনো অণু থাকে, এবার এই অণুটাকে যদি বাইরে থেকে কিছু ধাক্কা মারা হয়, সেটা ভেঙে গিয়ে অনেকগুলো ছোট 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 অণুতে ভেঙে যায়। এই জিনিসটা ক্রমাগত কোনো একটা আমাদের এই নক্ষত্রের মধ্যে, সমস্ত নক্ষত্রের মধ্যেই এই জিনিসটা ঘটতে থাকে, নিউক্লিয়ার ফিউশন, যার ফলে প্রচন্ড হিট আর আলো দেখতে পাই আমরা। ওকে, তার ফলে কি হচ্ছে, যা নক্ষত্রকে আলো তাপ দেয়, যেটা আমি একটু আগেই বললাম। তারপর হচ্ছে নক্ষত্রের জ্বালানি চিরকাল থাকে না। এবার আমরা কি জানি যে হাইড্রোজেন আর হিলিয়াম যে গ্যাস দুটো, এবার গ্যাসগুলোর তো কোনোদিন না কোনোদিন শেষ হবে। আমরা যখন বাড়িতে আমাদের সিলিন্ডার নিয়ে আসি, যখন বাড়িতে, সেইখানে তো গ্যাস আমরা তো ইউজ করি, সেই গ্যাসটাও কোনো না কোনো দিন একটা শেষ হয়। সেই রকমই এই সূর্য ধরে নাও একটা বিরাট আকারের গ্যাস সিলিন্ডারই বলা যেতে পারে আমাদের, সেটাও কোনো না কোনো দিন আমাদের শেষ হবে। এইবার ওই শেষ যখন হয়ে যায়, হ্যাঁ, তখন কি হয় যে আমাদের তো মহাকর্ষ বল সম্বন্ধে আমরা জানি যে কোনো একটা, প্রত্যেকটা পদার্থকেই মহাকাশ বাইরে থেকে একটা বল প্রয়োগ করছে ওই পদার্থের দিকে। এইবার কি হচ্ছে, ভেতরের তো আমাদের নিউক্লিয়ার ফিউশন শেষ হয়ে গেল। নিউক্লিয়ার ফিউশন করে কি, সেটা কি করে ক্রমাগত বাইরের দিকে এই গ্রহটাকে, এই গ্যাসগুলোকে ঠেলতে থাকে, ঠিক আছে। আর মহাকর্ষ বল করে কি, সেটাকে চারিদিক থেকে চাপতে থাকে, তার ফলে ওই নক্ষত্রটা ঠিক থাকে। এবার যখন আমাদের এই ভেতরে নিউক্লিয়ার ফিউশন যখন বন্ধ হয়ে গেল, তখন কি হবে, বাইরে থেকে চাপটা আরো বেশি পড়বে, তার ফলে কি হয়, ওই নক্ষত্রটা ফেটে যায়। তার জন্যই আমাদের এই সুপারনোভাটা ঘটে। পরবর্তী স্লাইডে যাই। ওকে, তারপরে আসছে কি, নক্ষত্র কিভাবে বেঁচে থাকে। নক্ষত্র, আমি একটু আগে কি বললাম যে নক্ষত্র মহাকর্ষজ বল আর নিউক্লিয়ার ফিউশন, এই দুটোর ভারসাম্য যতদিন ঠিক থাকে, ততদিন একটা একটা হচ্ছে আমাদের নক্ষত্র বেঁচে থাকে। যখনই এই দুটোর মধ্যে কোনো একটা জিনিস শেষ হয়ে যায়, তখনই কি হয়, নক্ষত্রটা ভেঙে যায়। এবার দেখো, মহাকর্ষজ বল তো কোনোদিন শেষ হবে না, মহাকাশের বল তো চারিদিকে কোনো না কোনো একটা বস্তুকে চাপ দেবেই। তাহলে আমাদের শেষ কি হয়ে যায়, শেষ হয়ে যায় হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ভেতরে। এই যে দেখো, এই নক্ষত্রটার ভেতরে দেখো, এইখান থেকে আমাদের কি হচ্ছে, আমাদের বাইরে অলওয়েজ আমরা একটা বল ক্রিয়া করছে, যেটা বাইরের দিকে সবসময় যেতে থাকছে।
আর মহাকর্ষ বল হচ্ছে ভেতরের দিকে আসছে। এবার এই দুটো যখন এইটার নিউক্লিয়ার ফিউশন যখন শেষ হয়ে যায় তখন কি হয়, নক্ষত্রটা ফেটে যায়। এইবার কি আসছে দেখো, সুপারনোভা কেন ঘটে। সুপারনোভা সমস্ত নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সুপারনোভা হয় না, সূর্যের চেয়ে অনেক বেশি ভরযুক্ত নক্ষত্রগুলোতেই কিন্তু সুপারনোভা সংগঠিত হয়। এবার সূর্যের থেকে ভর বেশি যেগুলোর, মানে সূর্যের থেকে যে ছোট ছোট যে গ্রহগুলো আছে সেগুলোতে কিন্তু কোনোদিন আমাদের সুপারনোভা দেখতে পাবো না আমরা। ঠিক আছে, যে সূর্যের থেকে বেশি ভরযুক্ত যে নক্ষত্রগুলো আছে সেইগুলোতে আমরা সুপারনোভা দেখতে পাবো। এবার কি হয়, একটা বিশাল নক্ষত্র যখন জন্ম নেয় তখন সেটা হয় খুব কি বলবো, ইয়েলোইশ কালারের হয় অথবা ব্লু কালারের হয়। এবার এটা কেন, তোমরা আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমরা যখন বাড়িতে গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসি, গ্যাস সিলিন্ডারে রান্না করা হয় যখন, তখন রান্না করার সময় আমাদের ফ্লেমটার কালার কেমন হয়, ব্লু কালারের হয়, একদম ব্রাইট ব্লু কালারের হয়। সেই রকমই যখন কোনো নতুন নক্ষত্র যখন জন্মগ্রহণ করে তখন সেই নক্ষত্রের নিউক্লিয়ার ফিউশন এতটাই বেশি থাকে সেইটার কালার ব্লু হয় তখন, বা নীল কালারের দেখতে হয় সেই নক্ষত্রটি। এবার যখন আস্তে 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 গ্যাস শেষ হয়ে যায় বাড়ির, তখন আমাদের গ্যাসের কালার লাস্টে কি হয়ে যায়, সে আস্তে আস্তে বন্ধ হওয়ার আগে গ্যাসের কালারটা হলুদ বা ডার্ক রেড কালারের হয়ে যায়। সেই রকমই তখন আমাদের নক্ষত্রটা ওই হাইড্রোজেন বা হিলিয়াম যে গ্যাসগুলো থাকে নক্ষত্রের ভেতরে, সেই গ্যাসগুলোর যখন শেষ হয়ে যায় তখন সেটা ওই ব্রাইট রেড কালারের দেখতে হয়। এবার সেই কি হয় দেখো, ভারী মৌল তৈরি হতে থাকে নক্ষত্রের কেন্দ্রে, ধীরে ধীরে কার্বন, অক্সিজেন সহ অন্যান্য ভারী মৌল তৈরি হয় এবং শেষে লোহা তৈরি হয়। ঠিক আছে, এবং লোহা থেকে আর কোনো শক্তি উৎপন্ন হয় না, কারণ তো ইন্ধন তো শেষ আমাদের, যে আমাদের হাইড্রোজেন হিলিয়াম যে গ্যাসগুলো ছিল সেগুলো তো শেষ, লোহা তৈরি হয়ে গেছে, ওখান থেকে আর কোনো রকম কোনো কি হচ্ছে না, ফিউশন তৈরি হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, মহাকর্ষের বিরুদ্ধে ওকে কাজ করতে হচ্ছে, ও আর কাজ করার কোনো জিনিস খুঁজে পাচ্ছে না। যেটা ফিউশন হচ্ছিল, যেটা বাইরের দিকে ঠেলছিল মহাকর্ষের বিরুদ্ধে, সেইটা তখন পুরোপুরি বন্ধ হয়ে গেল। যার ফলে তখন কি থাকছে, শুধুমাত্র মহাকর্ষজ বল থাকছে। তার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এতটাই ঘন হয়ে যায়, সে সেখান থেকে ভয়ঙ্কর একটা কোলাপস হয়ে যায়। ঠিক আছে, যার ফলে একটা শকওয়েভ সৃষ্টি হয়, যার ফলে একটা কি হয়, শকওয়েভের সৃষ্টি হয়। এই শকওয়েভ নক্ষত্রের বাইরের স্তরগুলোকে প্রচন্ড বেগে মহাকাশে ছুঁড়ে ফেলে দেয়, জাস্ট ব্লাস্ট করে দেয়, যেটা আমরা জানি। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে, সুপারনোভা কতটা শক্তিশালী। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে মহাকাশে সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণগুলির মধ্যে অন্যতম হচ্ছে সুপারনোভা। সুপারনোভা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলির একটা। ঠিক আছে, এটি সাধারণত নক্ষত্রকে কয়েক বিলিয়ন বছর ধরে যে পরিমাণ আলো দেয়, সুপারনোভা সেই পরিমাণ আলো বা শক্তির বিশাল অংশ অল্প সময়ে নির্ধারণ করতে পারে। এইটা বললে তোমরা বুঝতে পারবে যে ধরো আমরা কি বলবো, একটা নক্ষত্র থেকে যে পরিমাণ আমরা আলো পাই সারা জীবন ধরে, একটা সুপারনোভা হলে তার থেকে কয়েক হাজার গুণ বেশি আলো আমরা সেটাতে লক্ষ্য করতে পারবো। যেমন কোনো গ্যালাক্সিতে যদি কোনো সুপারনোভা হয়, সেই সুপারনোভাটা আমরা এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসে আমরা সেই সুপারনোভাটা দেখতে পারবো। তাহলে এতটা আলোকিত আর এতটা জোরে বিস্ফোরণ হয়, জাস্ট ইমাজিন করো। বিস্ফোরণের সময়ের উজ্জ্বলতা পুরো গ্যালাক্সিকেও ছাড়িয়ে যেতে পারে, যেটা আমি একটু আগেই বললাম তোমাদের। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত এটি অত্যন্ত উজ্জ্বল অবস্থায় থাকে। বিজ্ঞানীরা পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরের সুপারনোভাও দেখতে পান। এতটাই শক্তিশালী মহাজাগতিক ঘটনা, হ্যাঁ, যেটা আমাদের এই পৃথিবীতে বসেও অন্য কোনো গ্যালাক্সিতে সুপারনোভা হচ্ছে সেইটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি, বা আমাদের যারা সায়েন্টিস্ট আছে, নাসা, ইসরো যারা সায়েন্টিস্ট আছে, তারা এখনো ওটা দেখে যাচ্ছেন কোথায় কোথায় সুপারনোভা হচ্ছে না হচ্ছে। তারপরে কি হচ্ছে, সুপারনোভার পরে কি হয়, সুপারনোভা হয়ে যাওয়া মানে কি, সেটা ভেঙে যাচ্ছে, ব্লাস্ট হয়ে যাচ্ছে, কোল্যাপস হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সুপারনোভা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু শেষ না, সুপারনোভা হচ্ছে নতুন কিছু শুরু। ঠিক আছে, বিস্ফোরণের ফলে মহাকাশে ছড়িয়ে পড়ে দেখো কি অসংখ্য ভারী মৌল, মৌলের মধ্যে কি কি থাকে, কার্বন, অক্সিজেন, সিলিকন, ক্যালসিয়াম, তারপর গোল্ড যেটা সোনা বলি আমরা, স্বর্ণ, তারপর ইউরেনিয়াম সহ আরো অনেক কিছু। এই মৌলগুলি পরবর্তীতে নতুন গ্রহ, তারপরে নতুন গ্রহাণু তৈরিতে সাহায্য করে।
তারপরে অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি, এমনকি আমাদের শরীরে অনেক উপাদানও একসময় কোনো না কোনো সুপারনোভা থেকেই তৈরি হয়েছিল। তার মানে ভাবো, আমরা যে এখন যে পৃথিবীতে বাস করছি, এটা হয়তো কোনো না কোনো একটা সময় সুপারনোভা হয়েছিল, সেইখান থেকেই আমাদের এই মৌলগুলো আমরা পেয়েছি। তারপর কি বলছে দেখো, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেভেন বলেছিলেন যে আমরা নক্ষত্রের উপাদান দিয়েই তৈরি। তারপরে দেখো, নিউট্রন স্টার ও ব্ল্যাক হোলের জন্ম। এবার এই ব্যাপারটা কি, নিউট্রন স্টার কি করে হচ্ছে, ব্ল্যাক হোল কি করে হচ্ছে, এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সুপারনোভা থেকেই তৈরি হয়। এবার সুপারনোভা থেকে কখন নিউট্রন স্টার হয় আর কখন ব্ল্যাক হোল হয়, এবার এইটা আমরা কি করে বুঝবো যে নিউট্রন স্টারটা কি করে হয়। নিউট্রন স্টার হচ্ছে যে কোনো গ্রহ, সরি, কোনো নক্ষত্র যদি সূর্যের ওজনের থেকে বা সূর্যের ওয়েট যেটা, সেই ওয়েটের থেকে যদি 8 থেকে 25 গুণ যদি ভর হয় বেশি, হ্যাঁ, যদি কোনো নক্ষত্রের 8 থেকে 25 গুণ বেশি ভর, মানে সূর্যের থেকে ওই নক্ষত্রটার ভর যদি 8 থেকে 25 গুণ বেশি হয় সূর্যের থেকে, তাহলে সেটা হয় নিউট্রন স্টার। আর যদি 25 গুণের বেশি হয়, সূর্যের ভরের থেকে যদি 25 গুণ বেশি ভর ওই নক্ষত্রটার হয়, যেটা সুপারনোভা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তৈরি হয় কি, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ঠিক আছে, দেখো নিউট্রন স্টার এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, যদি আমরা বলি যে এতটা ঘন, একটা চামচ পদার্থের ওজন হতে পারে কয়েকশো কোটি টন। জাস্ট ভাবতে পারছো, জাস্ট একটা স্পুন, একটা চামচের ওপর যদি আমরা একটা নিউট্রন স্টারকে নিই, সেই নিউট্রন স্টারটার ওয়েট হতে পারে কয়েক হাজার কোটি টন। তারপরে নিউট্রন স্টারের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্রুত ঘূর্ণন হতে পারে। হ্যাঁ, এর থেকে এক্স রে, গামা রে ও রেডিও তরঙ্গ নির্গত হয়। ঠিক আছে, তারপর নিউট্রন স্টারের ব্যাস কি বলেছে দেখো, নিউট্রন স্টারের ব্যাস হয় মাত্র 10 থেকে 20 কিলোমিটার। ঠিক আছে, তার মানে ভাবো কতটা ছোট নিউট্রন স্টার হচ্ছে। এটা কিন্তু আমাদের সুপারনোভার পরে তৈরি হচ্ছে। সুপারনোভাটা কখন হয় নিউট্রন স্টার, যখন ওই নক্ষত্রটার ওয়েট সূর্যের থেকে 8 থেকে 25 গুণ বেশি হয়, তখন হয় নিউট্রন স্টার। আর যদি 25 গুণের বেশি হয়ে যায় সূর্যের ভরের থেকে ওই নক্ষত্রটার ভর, তখন সেক্ষেত্রে তৈরি হয় আমাদের ব্ল্যাক হোল। ঠিক আছে, এবার ব্ল্যাক হোলটা আমরা জানি যে ব্ল্যাক হোল কি হয়। ব্ল্যাক হোল অত্যন্ত সংকুচিত একটা জায়গায় একটা নক্ষত্রকে যখন আমাদের সুপারনোভা তৈরি হয়, সেক্ষেত্রে যদি ভর সূর্যের থেকে 25 গুণ বেশি হয়, তখন সেক্ষেত্রে আমাদের তৈরি হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ শক্তি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। ঠিক আছে, এর চারপাশে একটা সীমানা থাকে যাকে বলে হরাইজন ইভেন্ট। হরাইজন ইভেন্টটা কি করে হচ্ছে, হরাইজন ইভেন্ট হচ্ছে যেখানে যার পরে আর আলো আমরা দেখতে পাই না, যার ফলে পুরোপুরি আমরা ব্ল্যাক হোলটাকে কালোই দেখাই। ঠিক আছে, ব্ল্যাক হোলের ভর কয়েকশো সূর্যের ভরের থেকে কোটি কোটি সূর্যের ভর পর্যন্ত হতে পারে, যে 25 গুণ থেকে ইনফাইনাইট সূর্যের ভর অব্দি হতে পারে। ঠিক নেই, আমরা এখনো পর্যন্ত মানে শেষ জানি না যে ব্ল্যাক হোলের ওয়েট কত হতে পারে। হ্যাঁ, অনেক ব্ল্যাক হোল থেকে উচ্চ শক্তির আমাদের যে জেটস গুলো হয় সেগুলো নির্গত হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে পৃথিবীর কাছে সুপারনোভা ঘটলে কি কি হতে পারে। ঠিক আছে, আমাদের কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর কাছাকাছি যদি সুপারনোভা হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে। প্রথমত যদি কয়েক লাইট ইয়ার দূরে যদি হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে সেটুকু আগে দেখি। মিউটেশন ও জিনগত সমস্যার ঝুঁকি বাড়তে পারে, মানে ইভলভ হতে পারি আমরা। আমাদের এখনকার যেরকম আমাদের মানুষের 2 হাত 2 পা এরকম হচ্ছে, এরকম নাও হতে পারে, আমাদের চেঞ্জেস আসতে পারে মানুষের মধ্যে। তারপরে কি কৃষি ও খাদ্য উপাদানের নেতিবাচক প্রভাব পড়তে পারে, মানে কৃষি খাদ্য উপাদান নষ্ট হয়ে যেতে পারে বা নাও হতে পারে পৃথিবীতে। ঠিক আছে, আর তারপরে আমাদের যে পৃথিবীর আশেপাশে যে স্যাটেলাইটস গুলো ঘুরছে, সেই স্যাটেলাইটস গুলো ঘোরা বন্ধ করে দেবে। হ্যাঁ, তারপর জলবায়ুর পরিবর্তন ঘটতে পারে, আমাদের ওয়েদারে চেঞ্জেস আসতে পারে প্রচুর পরিমাণে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, যদি খুব কাছে সুপারনোভা ঘটতো, এটা আমরা বললাম কয়েক লাইট ইয়ার দূরে যদি হয়, যদি খুব কাছে যদি সুপারনোভা ঘটে তাহলে কি হবে, প্রচন্ড গামারে পৃথিবীকে অ্যাটাক করবে। তারপরে ওজোন স্তর একদম পাতলা করবে, যার ফলে ইউভি রে আমাদের পৃথিবীর মধ্যে খুব ইজিলি ঢুকে যাবে, যার ফলে কি হবে, মানে পৃথিবী তো একদম পুরো শেষ হয়ে যাবে, এবং ওখানে যে প্রাণের চিহ্ন আছে, আমরা আছে বা যে কোনো পশু পাখি গাছপালা কিচ্ছু থাকবে না আর। ঠিক আছে,
ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ বেড়ে যাওয়ার জীবজগতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটা বললাম। জীব বৈচিত্র্য হ্রাস পেতে পারে, উদ্ভিদ প্রাণী এবং মানুষের স্বাস্থ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। কিন্তু সৌভাগ্যবশত আমাদের এখন পৃথিবীর কাছাকাছি এমন কোনো জিনিস নেই যেটা সুপারনোভা হতে পারে, ঠিক আছে। এবার আসছে ইতিহাসের বিখ্যাত সুপারনোভা। কি কি আমরা সুপারনোভা দেখেছি? একটা হচ্ছে 1054 সালে, 1054, ঠিক আছে, ইয়ার্সে এখানে একটা সুপারনোভা হয়েছিল, যেটা কোথায় দেখা গেছিল, যেটা সবচেয়ে ভালো দেখেছিল চীনের লোকরা। আকাশে দেখছে হঠাৎ একটা তারা, রাত্রিবেলাও জল 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 করছে, দিনের বেলাতেও জল 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 করছে, এমন একটা তারা সব সময় দেখা যাচ্ছে। তো সে মানুষরা বুঝতে পারছে না যে জিনিসটা কি। হ্যাঁ, এটা আবার অনেক দিন চলেছিল মোটামুটি। তারা ভাবছে এত এত উজ্জ্বল তারা কি করে জ্বলছে, যে দিনের বেলাতেও দেখা যাচ্ছে সূর্যের পাশাপাশি, একটা আজব ব্যাপার। হ্যাঁ, বলেছে 1054 সালে আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হঠাৎ দেখা যায়, যা কয়েক সপ্তাহ ধরে দেখা গেছিল, ঠিক আছে। আমি সেই প্রথমে বলেছিলাম যে কি, যেটা কয়েক সপ্তাহ বা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত দেখা যেতে পারে, ঠিক আছে। এই সুপারনোভার অবশিষ্টাংশ আজও দেখা যায়, যেটা ক্র্যাব নেবুলা নামে পরিচিত। যেটা পরবর্তীকালে কি হয়েছে, যেটা পরবর্তীকালে হয়ে গেছে ক্র্যাব নেবুলা, ঠিক আছে। ওই সুপারনোভাটা যেটা 1054 সালে দেখা গেছিল চীন, জাপানে, এরকম সাইডে, বা আরবের জ্যোতির্বিজ্ঞানীরা এটা পর্যবেক্ষণ করেছিল, পরীক্ষা করেছিল। এটা কোথায়, এটা কত দূরে ঘটেছিল? এটা ঘটেছিল হচ্ছে 6500 আলোকবর্ষ দূরে। এবার তোমরা আলোকবর্ষ বা লাইট ইয়ার সম্বন্ধে জানো কি? আলোকবর্ষ বা লাইট ইয়ার হচ্ছে পৃথিবী থেকে আলো যেতে যে সময়টা লাগে, সেটা কত লাগে? 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড স্পিড হয় লাইটের, তাই তো। এবার তুমি যদি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ডের স্পিডে যদি কোনো যাও, এবং সেই জায়গাটা যেতে যদি 1 বছর টাইম লাগে, তাহলে সেটাকে আমরা বলবো 1 আলোকবর্ষ, ঠিক আছে। তাহলে এইরকম 6500 আলোকবর্ষ দূরে অবস্থিত ছিল টরাস নক্ষত্রগুলো, সেইখান থেকে হয়েছিল এই কি সুপারনোভা, তাই তো। আরেকটা কোথায় দেখা গেছিল? 1987 সালে, 1987 বা 1987, ঠিক আছে, সুপারনোভা হয়েছিল। ওটার নাম কি দেওয়া হয়েছিল? SN 1987A, ঠিক আছে। এই সুপারনোভাটা দেখা গেছিল, যেটার এই যে এটা দেখতে পারবে তোমরা, এই যে এইরকম একটা সুপারনোভা আমরা দেখতে পেয়েছিলাম। যেটা কি হয়েছে 1987 সালের 23শে ফেব্রুয়ারি, লার্জ তোমার একটা ক্লাউড দেখা গেছিল গ্যালাক্সিতে। 1987 সালের 23শে ফেব্রুয়ারি লার্জ ম্যাগেলানিক ক্লাউড দেখা গেছিল একটা তোমার গ্যালাক্সিতে, সেটা সুপারনোভা বিস্ফোরণ দেখা যায়, ঠিক আছে। তারপর এটি আধুনিক ইতিহাসের খালি চোখে দেখা সবচেয়ে কাছের সুপারনোভাগুলির মধ্যে একটা, ঠিক আছে। এটাকে নেকেড আই দেখা গেছিল বা খালি চোখে দেখেছিলাম আমরা। বিজ্ঞানীরা প্রথমবারের মতন সুপারনোভার থেকে তোমার নিউট্রিয়েন্টস সংগ্রহ করে, সরি। তারপরে হচ্ছে এটি সুপারনোভা গবেষণায় একটি যুগান্তকারী মাইল ফলক স্থাপন করে। তো এবার হচ্ছে আমাদের উপসংহার। আমরা এতক্ষণ জানলাম কি, যে কিভাবে আমাদের সুপারনোভা তৈরি হয়, কেন ঘটে, তারপর কতটা শক্তিশালী, এর ফলে কি কি গ্রহ বা গ্রহাণু তৈরি হয়, তাই তো, এর ফলে কি কি সৃষ্টি হয় অ্যাকচুয়ালি, তারপরে সুপারনোভার পরে কি হয়। হ্যাঁ, এগুলো সব আমরা জানলাম, যে সুপারনোভার পরে কি কি হয়, যে হয় নিউট্রন স্টার হয়, না হলে কি হয়ে যায়, ব্ল্যাক হোল হয়ে যায় ওটা, ঠিক আছে। তাহলে আমরা এত কিছু আজকের টপিকে জানলাম। তারপরে আজকে এ পর্যন্তই গাইজ। পরবর্তী টপিকে আমরা যাব, সেটা হচ্ছে হোয়াট ইজ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোলও অ্যাকচুয়ালি সুপারনোভার পরে সৃষ্টি হয়। এই ব্ল্যাক হোল কি সেটা সম্বন্ধে আমরা আগামী পর্বে জানবো। তো আজ এ পর্যন্তই, সঙ্গে থাকো, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে নাও আমাদের স্কুলবালা ইউটিউব চ্যানেলকে, ঠিক আছে। আর আমাদের নতুন অ্যাপ এসছে, যেটা স্কুলবালা অ্যাপ, তোমরা ওখানেও পড়াশোনা করতে পারো, ওখানেও আমাদের সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।